প্রতিদিন পাল্টাচ্ছে এই জগৎ, সমাজ, জীবন, মানুষ, স্থাবর অস্থাবর। পাল্টে যায় সময়ের সাথে সাথে, দেশকাল হয়ে যায় পুরনো, চলে আসে নতুন। তারপর যা আজ বর্তমান, তাও আগামীতে অতীত। কিন্তু স্মৃতি স্মৃতি চিরদিন, চিরসবুজ, চির নতুন। সেকালের সেই বনেদি বাড়িগুলিও পাল্টে গেছে অনেক কিছুই, কিন্তু রয়ে গেছে সেই দিনের সেই জীবন্ত স্মৃতি, রয়ে গেছে অনেক অনেক ট্র্যাডিশনাল আচার অনুষ্ঠান, বিশেষ করে দেবমন্দির, দেবতার আরাধ্য দেবতার পূজা অনুষ্ঠান। তারই স্মৃতি, তারই কথা জানতে চলে এলাম স্বর্গীয় নবীনচন্দ্র পাল চৌধুরী মহাশয়ের বাড়িতে। সেকালের সেই বনেদি বাড়ি, জমিদার বাড়ি। মানে ওনার দাদু, যে আমার দাদা শ্বশুর, উনি খুব ধার্মিক ছিলেন। অনেক দিন শুনেছেন দুর্গা মন্দিরের পায়ের ঝুমঝুম নুপুরের শব্দ। মানে আমি আমার শাশুড়ি ওদের কাছ থেকে শুনেছি। তো একদিন এসে একটা ভিক্ষুক বলে, আপনাদের দুর্গা মন্দিরে কি ডেইলি পুজো হয়? আমি এই মুহূর্তে করিমগঞ্জ থেকে প্রায় 4-5 কিলোমিটার দূর কর্ণমধু ভিলেজ, এখানে এসেছি নবীনচন্দ্র পাল চৌধুরী মহাশয়ের বাড়ি। নবীনচন্দ্র পাল চৌধুরী মহাশয় তৎকালীন জমিদার ছিলেন এবং সেই বাড়ি তার পরবর্তী উত্তরাধিকারী যিনি আছেন, ওনার সঙ্গে এই বাড়ির কথা জেনে নেবার চেষ্টা করছি। তো আমার সামনে বসে আছেন, নমস্কার। 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 আপনার শুভ নামটা? শেখর পাল চৌধুরী। শেখর পাল চৌধুরী। তো নবীনচন্দ্র পাল চৌধুরী মহাশয় যে তখনকার সময়ে যে এই বাড়ির পরিচয়, ইতিহাস যদি আমাদের কিছু বলেন। এটা 150 বছর, এবাব 150, হয়তো 150 to 53 এরকম। একুরেট তো আমরা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কর্মজীবনে কোথায়? অরুণাচল ছিলেন। আচ্ছা আচ্ছা। তো এখানের মানে সেই স্মৃতি, আপনার পুরানো দিনের স্মৃতি কি বা কিরকম ওই সময়? এখানে পুরানো দিনের স্মৃতি খুবই সুন্দর, খুবই ভালো ছিল। আমরা খুব আনন্দের মধ্যে ছিলাম। আমাদের 8টা ঘর আছে বাড়িতে। এই বাড়িতে 8টা ঘর আছে, সবাই মিলে খুব ফুর্তিতে সময় কাটতো। আপনার বয়স কত হলো এখন? আমার 72। আচ্ছা। আমার বড় ভাই একজন আছে, শিলচর থাকেন। না, আমার চাচাতো ভাই। তো তখনকার সময় তিনি আমার বড়। যৌথ পরিবার ছিল? যৌথ। তখন মানে তো যৌথ পরিবার ছিল প্রথম একদম তো যৌথ পরিবার। আচ্ছা আচ্ছা। তো ওই দিনের আপনাদের সেই সামনে যে আসবার সময় যে দেখতে পেলাম যে মণ্ডপ, ঘট, দুর্গা মণ্ডপ, তো দুর্গাপূজা তো তখন থেকেই হতো? প্রত্যেক বছর দুর্গাপূজা। নবীনচন্দ্র পাল চৌধুরী তো একজন জমিদার। জমিদার। তখন আপনাদের জমিদারিটা কোন দিকে ছিল? আমার অনেক দিকে ছিল আমাদের জমিদারি জায়গা, বাড়ির জায়গা। বাড়ি 22 বিঘা আছে, টোটাল বাড়ির এরিয়া 22 বিঘা। ওই জায়গা দেখছেন যে? হ্যাঁ, সম্পূর্ণ জায়গায় আছে 22 বিঘা বাড়ি। আমি ঘুরে আমি ওনার সঙ্গে কথা বলে নিই, তারপর আমি ঘুরে দেখাবো এবং পুরানো যেগুলো রয়েছে স্মৃতি এখনো রয়েছে, তো তার ওগুলা তুলে ধরবো। তো এর আগে ওনার সেই ছোটবেলার সেই যে দুর্গাপুজো বা ওই সময়ের কিছু গল্প আমরা শুনে নিই। দুর্গাপূজায় তো খুব আমরা ফুর্তি করেছি, যৌথ ফ্যামিলি। তারপর কিছুদিন পর সেপারেট হয়ে যায়। এটা তো স্বাভাবিক নিয়ম, এত বড় ফ্যামিলি সম্ভব না। আর গন্ধেশ্বরী ভান্ডার দেখছেন তো করিমগঞ্জে, এটা মালিক আমরা ছিলাম। ও আচ্ছা। এখন তো আমরা না, এটা তো বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। তো তাতে বোঝা যায় যে ওনারা করিমগঞ্জ শহরের বাজারে অনেক জায়গা জমির বিরাট মালিক ছিলেন। তো ছোটবেলার যে দুর্গাপূজা বা এর সময় কিরকম মানে গ্রামের মানুষ বা প্রচুর মানুষ আসতো না? পূজা এখনো মানুষ আসে। এখনো মানুষ। হ্যাঁ, পূজা মিস যায় নাই।
তো একবার মিস হয়েছিল ওষুধ পড়ে, আর ওষুধ বলেন না, আচ্ছা, আচ্ছা। ওষুধ মিস পড়ায় দুর্গা স্বপ্ন দেখে চেয়েছেন চলে যাবেন। না না, আবার দুর্গা জাগ্রত। আর রূপসী গাছ দেখছেন একটা আছে, আচ্ছা, মানে দেখবেন বাইরে আছে, রূপসীও শিব জাগ্রত, মন্দিরও দেখলাম সুপ্ত। শিব মন্দিরও আছে, সব আছে। আচ্ছা, আচ্ছা। নাচবা দুর্গা, দুর্গা জাগ্রত দুর্গা। দুর্গা নাচতেন? হ্যাঁ, এটা আমাদের শোনা কথা, আচ্ছা, আমরা তো দেখি না 100 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নাচতেন, নাচতেন মানে হাঁটা চলা করতেন। মানে মানে আপনাদের শোনা কথা, যদিও মানে এটা আর কি তো এত জাগ্রত আর কি আপনার রূপসী গাছে, রূপসী গাছের মধ্যে বসে থাকতেন একটা মেয়ে, আচ্ছা এরকম জাগ্রত এগুলা। আচ্ছা আচ্ছা। দুর্গা মন্দির, শিব মন্দির, রূপসী মন্দির জাগ্রত হয় ওরা। আর উনি বললেন, আপনার মিসেস বললেন, হ্যাঁ, উনি বললেন যে দুর্গা নাচতেন বা ইয়ে করতেন, হাঁটতেন আর কি বাড়িতে। মানে আপনারা মানে ইয়ে করতেন, যে ফিল করতেন বা বুঝতে আমরা করতে পারি না, মানে আমরা আগের জেনারেশন, আমরা যে দুর্গা ঘুরতেন, ঘুরতেন। চারিদিকে ঘুরতেন। হ্যাঁ। মানে এত জাগ্রত আসলেন যে আপনারা মানে ইয়ে শুনতেন যে গল্প কথা বা ঠাম্মাদের, আপনার পূর্বপুরুষের দাদা জেঠা খুড়া, ওনাদের কাছ থেকে যে গল্পটা শুনতেন যে দুর্গা, মা দুর্গা যে এই বাড়িতে স্থায়ী ছিলেন, বাড়ির মতোই ছিলেন, ঘুরে বেড়াতেন, এই আর কি। শেখর বাবুর সঙ্গে অনেক গল্প করছিলাম, আর ভিতর থেকে উনি অনেক প্রশ্নের উত্তর ছিলেন, তাই উনি একটু ব্যস্ত ছিলেন। তো এখন পেয়ে গেছি। আপনার শুভ নামটা? আমার নাম শিখা পাল চৌধুরী। শিখা পাল চৌধুরী। তো উনি তো অনেক কিছু বলছিলেন, আপনি ওনাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছিলেন এই জিনিসটা, এই জিনিসটা। আপনি দুর্গাপূজা সম্বন্ধে কিছু বলেন। মানে আমি তো 35 ইয়ার্স রানিং, আপনাদের হ্যাঁ বিয়ের হ্যাঁ 35, মানে 35 বছরে আপনি অনেক কিছু। হ্যাঁ। আচ্ছা, আপনার অভিজ্ঞতা বলেন। মানে আমি আমার শাশুড়ি ওদের কাছ থেকে শুনেছি, যেমন আমাদের বাসায় আগের দিনে তো ভিক্ষুক ছিল, তো ওরা যখন বাসাতে আসতো, একদিন এসে একটা ভিক্ষুক বলে, আপনাদের দুর্গা মন্দিরে কি ডেইলি পুজো হয়? তো আমাদের এখানে জানি না কে উত্তর দিয়েছে, না ডেইলি হয় না, শুধু দুর্গা পূজাতে হয়। তখন ওই ভিক্ষুকটা বলেছে, না আমি লাল পাড় শাড়ি পরানো একজন ভদ্রমহিলাকে দেখেছি, পূজার সব রেডি করছে, কিন্তু আমাদের ঘর তালা দেওয়া, দুর্গা মণ্ডপ তালা দেওয়া থাকে। সন্ধ্যার সময় কি আমরা দুনাবাতি ডেইলি দেই, কিন্তু ভিক্ষুক দেখেছে দরজা খোলা, আর একজন মেয়ে লোক লাল পাড় শাড়ি পরে ঘুমটা উমটা দিয়ে ঠাকুরের পূজা করছে। তখন সবাই শুনে মানে একটা মানে স্ট্রেঞ্জ হয়ে গেছে, মানে ভিক্ষুককে দেখা দিয়েছেন উনি। তারপরে আমার দাদা শ্বশুর, মানে ওনার দাদু যে, আমার দাদা শ্বশুর, উনি খুব ধার্মিক ছিলেন। তাই উনি তো তখন তো জমিদারি, তো উনি তো জমিদারি করেছেন, আমরা তো শোনা গল্প। তারপরে উনি যখন আসতেন বাইরের থেকে, অনেক দিন শুনেছেন দুর্গা মন্দিরের পায়ের ঝুমঝুম নুপুরের শব্দ, দুর্গা মন্দিরের ভিতরে ঝুমঝুম ঝুমঝুম শব্দ, নাচতেছেন, মানে এরকম ঝুমঝুম ঝুমঝুম শব্দ এরকম শুনেছেন। দাদু আমাদের খুব ঠাকুর ভক্ত ছিলেন। উনি যদি মারা উনি জানেন, বলছেন আমি তো কালকে চলে যাবো, আর উনাকে উনি চলে গেছেন, ত্যাগ করেছেন, কিন্তু ওনার সাথে দেখা হয়েছে মহিষাসন ট্রেনে একজনে। তো ও বলছে, আমি শুনলাম ওনার প্রশস্ত, আমি তো বৃন্দাবন চলে যাচ্ছি, ওদিকে ওনাকে দাও করা। মানে উনি অলরেডি, হ্যাঁ, উনি এক সপ্তাহ আগে ওনার শাশুড়ি ঢাকাতে ছিলেন। আমার দাদা শ্বশুরের শাশুড়ি ঢাকাতে ছিলেন আর কি। তারপরে উনি ওনার শাশুড়িকে খবর, তখন তো ফোন ছিল না, খবর পাঠিয়েছেন যে আমি আগামী বুধবার দিন বৃন্দাবন যাত্রা করব, মা আপনি আসবেন। আর আমার দাদা শ্বশুর প্রায়ই বৃন্দাবন মানে তীর্থতে যান আর কি। আর আগের দিনে মানুষ তো ফ্রি ছিলেন, ওনার শাশুড়িও এসেছেন, ভাবছেন তীর্থে যাবে, ঠিক আছে মেয়ের বাড়িতে যাই। আর ঠিক যে বুধবার বলেছেন, ওই বুধবারে সকালবেলা সব বাড়ির সবাইকে বলছেন, তোমরা সবাই স্নান টান করো। আমার ঠান্ডা লাগছে, ওই যে তুলসী গাছ আছে না, তুলসী গাছের নিচে একটু বিছনা করো, আমি এখানে গিয়ে একটু ঘুমাবো। তারপরে উনি এখানে গিয়ে শুয়েছেন, শুয়ে ওই হরিনাম জপ করতেছেন, শেষ সবাই এখানে, এই শেষ।
না, আমাদের ওইখানে দাহ হয় আর কি আমাদের পুকুরের বাড়ির মানে এই বাড়িরই শ্মশানটা। লোক একজন দেখছে, ও মানে স্টেশনে দেখছে যে মহিষার স্টেশনে ওনার সাথে দেখা হয়েছে, যে উনি বলেছেন আমি তো চলে যাচ্ছি বৃন্দাবন আজকে, আর ওই ব্যক্তি আসছে আমাদের এখানে লোক এসে বলছে ওনার সাথে আমার কথা হয়েছে ট্রেনে, বলছে এখানে কাকে দাহ করা হচ্ছে। দাম করা হচ্ছে না, উনি মানে সশরীরে চলে গিয়েছেন। না, আমাদের মানে দুর্গাপূজা তো করোনার সময় ভাগে ভাগে পড়েছে, মানে এক বছর মানে ওর যেটা মানে যেটা তো ভাই করে এক বছর উনি করেন, এক বছর ওই রকম করে পার্টে পার্টে করে আর কি, করোনার বছর এক এক বছর এক এক করে আর কি। তো সবাই মানে তো করোনা তো কেউ মানে কি স্যানিটাইজার মানে সব তো কি বুঝতে, আমরা ভয় পাচ্ছি করোনার মধ্যে কিভাবে দুর্গা পূজা করবো। তখন আমরা সবাই কিন্তু তখন দুর্গা স্বপ্ন দেখেছেন আমার মেয়েকে, মেয়ে শিলচার তারাপুর থাকে আর কি। আচ্ছা আচ্ছা তোমরা দুর্গা পূজা করো, যদি দুর্গা পূজা না করো হ্যাঁ সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা দুর্গা পূজা করো, আমি আসবো, তোমরা আমাকে যা দেবে সব আমি গ্রহণ করবো। ও দহিনা আপনি কইতে মানে নানান জনে নানান অপিনিয়ন দিতেছে, হ্যাঁ। মানে উনিও কনফিউজড, হ্যাঁ তখন উনিও কনফিউজ মানে কি করবো কি না। দুর্গা ছোট মেয়েও তো শ্বশুর বাড়ি, তখন আমরা দুইজন আমরা মানে ভাবতেছি কি করবো কিনা। একদিন রাত্রে দুর্গা মা আমার মেয়েকে স্বপ্ন দেখিয়েছেন, আচ্ছা আমাদের বাসা মানে কইতেছে মা ওইরকম 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 সব হেলে দুলে, মানে একটা ভূমিকম্প একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আর বলছে নাম বলেছে মা অমুক দাদা আর অমুক দাদা গাছকে ওইরকম ধরছে, মানে ও দেখতেছে আজকানো। আর তখন দুর্গা বলছেন হবে না হবে না, তোমরা আমার পূজা দাও, যদি পূজা না দাও এইভাবে ধ্বংস হয়ে যাবে, আর যদি পূজা দাও, আমার শরীর কিরম করতেছে, যদি পূজা দাও সব ঠিক হয়ে যাবে আর কিচ্ছু হবে না, তোমরা না পারো যা দেবে আমি তাই গ্রহণ করবো। ডিস্টার্ব করে ঘুম থেকে উঠেই ফোন করেছে যে মা বাবা কই, বাবাকে একটু ফোন দাও, তো দিলাম, দেওয়ার পরে বলছে বাবা বাবা এরকম এরকম, আর বাবা কাউকে আর বলেনি, বলেছে না আমি এবার পূজা করব। আর জানেন এই বছর অষ্টমীর দিন 500-এর উপরে মানুষ হয়েছে, অনেক অনিমন্ত্রিত, নিমন্ত্রিত না, বুঝছেন, কেউ কেউ পূজা মানুষ বয়ে গেছে না কেন হয়ে গেছে। বুঝছেন, অনেকে বলেছে যে রান্না বান্নার আয়োজন করতে মানে আমাদের বাসারে যে তোমরা একটু মানে নষ্ট হবে তো একটু ইয়ে করে কম 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 করে করবে আর কি। আর উনি এমনিতে একটু মানে বেদিশাসাকে বলে আর কি, তো উনি করতেছে ও ভগবান, পরে শর্ট পড়তেছে দিকে আরও রান্না হয়েছে, 500-এর উপরে মানুষ হয়েছে। আর দশমীর দিন সবাই ব্যস্ত, দুপুরবেলা একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, কেউ চিনে না ওনারে, কেউ চিনে না, হঠাৎ করে আইয়া মণ্ডপে বইছে, জানি না সে কোন রূপে সে আইছে ঠাকুরে জানে, আইয়া অনেক অনেক সময় তখন বয়স্ক ভদ্রলোক তখন কইছে জানি না, মানে কইছে তো কোন রূপে খেয়ে এসেছে এটা ভগবান জানে আর কি। সবাই বলেছে আর কি, মানে আর কি। আর এই বছর পূজাটা কিন্তু মানে সব বছরই মায়ের পূজা তো সুন্দরই হয়, মানে এই বছর পূজা। আর আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এবং ওনার কাছ থেকে যে তথ্য নিলাম আরো পরিপক্কভাবে আরো পরিষ্কারভাবে অনেক কিছু জানলাম, অনেক খুঁটিনাটি জিনিস জানলাম। মানে আপনাদের কাছে এখনো সেই দুর্গা আছেন, দুর্গা আছেন। তো আপনাদের একটু ঘুরে দেখি, বা পুরানো যে স্মৃতি কিছু আছে নাকি, মানে দুর্গা ঘরের সামনে একটা দেখছেন, এটাও আমাদের বাড়ি ঘর, এটাতে আমাদের অনেক পুরানো পোস্ট অফিস ছিল। আচ্ছা আচ্ছা, ওই সামনে মণ্ডপ এই সাইডে এই দিকে একটা বিল্ডিং আছে, এটা পোস্ট অফিস ছিল আমাদের, আমাদের গ্রামের। আছে নাকি? না এটা নাই গান, নাই না, এটা আছে। একটু ঘুরে দেখি। আর পুকুরটা মানে ওই পুকুরের বাঁধানো ঘাট, পুকুরটা কি কোনো নাম টাম আছে নাকি? না। এগিয়ে যাচ্ছি, সামনে দুর্গমণ্ডপ, দুর্গাপুজোর যে মণ্ডপ ঘর, এটা অনেক নিচু, আর এই জায়গাটা এখনো স্তূপ আকৃত সেই দিনের। আর এই যে সিঁড়ি, সেটা ওই আমলেরই না? আর এই সিংহদুয়ারের অংশ আছে। ওইদিক খোলা আছে তো? খোলা।
এই হলো পুকুর। এই পুকুরটার কি কোনো বিশেষ নাম আসলো নাকি? না বিশেষ না, এটা বাড়ির পুকুর। বাড়ির পুকুর। আমরা বাড়ির পার্সোনাল পুকুর। আচ্ছা, বাড়ির পার্সোনাল পুকুর। আচ্ছা, এই হলো ঘাট, বাঁধানো ঘাট, সিঁড়ি, এবং সেই বাড়ির যে পুরনো যে পুকুর, এই পুকুরটা আমি তুলে ধরছি। আর এই রূপসী গাছ সম্বন্ধে কি জানি বলছিলেন? আমরা শুনছি এই জানে বসে থাকতেন গাছের ডালে। আমরা শুনেছি যে গাছের ওই ডাল আছে না, ডালে বসে থাকতেন রূপসী। আমাদের আমলের নয়, আমাদের দাদুদের আমলের। রূপসী তো দুর্গারই প্রতীক। একটা শিব মন্দির না, সামনে শিব মন্দির দিকে এগিয়ে যাচ্ছি। ও আচ্ছা, স্মৃতিসৌধটার সম্বন্ধে একটু দেখে আসি। আমাদের দাদু নয়ন ভালের নামে না? নবীন নবীন দাদু। হ্যাঁ। আগে তো মন্দিরটা খুব প্রচলন ছিল, যে মন্দির যে কোনো দাদু বয়স্ক মানুষ কেউ মারা গেলে আচ্ছা, আপনার আগে কি? না, এই আগের হইতেছি মন্দির টন্দিরের বেশি প্রচলন ছিল। হ্যাঁ, বিশিষ্ট মানুষ মারা গেলে তার উপর মন্দির দেওয়া হইতো। আচ্ছা, এখন তো এটা কত বছর আগের হবে? এটা অনেক, এখানে আছে ডেট আছে, ডেট আছে না? দেখাই আপনাদের, অনেক হবে। আমরা ছোটবেলা থেকে দেখতেছি, আমরাও ডেট করতে পারি। 1335 বাংলা, 1335 বাংলা। ও, এখানে আছে ডেট। চিন্তা করে এখন 1400 সামথিং, 100 বছর। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ শ্রী শ্রী পাদোপদেশু নবীনচন্দ্র পাল, স্বর্গীয় নবীনচন্দ্র পাল স্বর্গার্থে 1335 বাংলায় প্রতিষ্ঠিত। এই সবচেয়ে বড় দাদু আমরা। আচ্ছা আচ্ছা, আমরা 60 দাদু আছে, নবীন, নয়ন, দয়াল, কপি, 60 দাদু। আপনার 4 জন দাদু আছে? দাদু আছে 4 জন। কি কি নাম? এই তো নবীনচন্দ্র পাল চৌধুরী হচ্ছে বড়, 1 নম্বর। 2 নম্বর দাদু হচ্ছে নয়নচন্দ্র পাল চৌধুরী। 3 নম্বর দাদু হচ্ছে দয়াল পাল চৌধুরী। আর 4 নম্বর হলো গোপীচরণ পাল চৌধুরী। ও 4 জন। নবীনচন্দ্র বড় দাদুর 4 ভাই আর কি। তো এর পরের জেনারেশন আমরা, বাবা কাকারা পরের জেনারেশন, আমরা হইতেছি 3rd জেনারেশন, এর পরের জেনারেশন। না, পাল চৌধুরীর বাড়িতে এসে অনেক কিছু জেনে নিলাম, বাড়ির ইতিহাস, সেই সময়ের যে দুর্গাপুজো আর আজকের দুর্গাপুজো, তারও একটা বিচিত্র বর্ণনা, বিচিত্র ঘটনাগুলা, বিচিত্র তথ্যগুলা জেনে নিলাম। খুব ভালো লাগলো। ধন্যবাদ। নবীনচন্দ্র পাল চৌধুরী মহাশয়ের বাড়ি থেকে বের হয়ে ঠিক পাশেই ওই একই পাড়াতে রয়েছে আরেকটি জমিদার বাড়ি, আরেকটি পুরনো বাড়ি, যে বাড়ি চূড়ামণি পাল চৌধুরী মহাশয় চৌধুরী, উনারই স্মৃতিসৌধ। এই মুহূর্তে আমি নবীনচন্দ্র পাল চৌধুরী মহাশয়ের বাড়ি, জমিদার বাড়ি, সেই বাড়ি থেকে
ফিরে এসে আরেকটি পুরনো জমিদার বাড়ি চলে এলাম, যে জমিদার বাড়ির নাম চূড়ামণি পাল চৌধুরী। এখানে শুভজিৎ পাল চৌধুরী ছেলে, তো ওনার ছেলে শুভজিৎ পাল চৌধুরী, শুভ্রজিৎ পাল চৌধুরী। আপনি বোধহয় ওনার মিসেস। আচ্ছা, আপনার শুভ নামটা? তো আপনাদের এই বাড়ি কত বছরের পুরনো? সেই পুরনো প্রায় 200 বছর। হ্যাঁ, আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ, পুরানা। হ্যাঁ, ওইটা নেক্সট যেটা আছে ওইটা আমাদের দুর্গাপূজার যজ্ঞঘর। হ্যাঁ, আহুতিঘর। হ্যাঁ, না ওইটা পুরানাই ছিল। হ্যাঁ, নতুন কাজ করা হয়েছে। ওইটা সাজঘর ছিল। পুরোনো দিনে ওই ঘর থেকে যাত্রা করা হতো। হ্যাঁ, আপনি বাড়ির ভিতরে যাবেন? পুরনো কিছু আছে, পুরনো কনস্ট্রাকশন নেই, তবুও পুরানো ঘর আছে, এটা দেখতে পারেন। হ্যাঁ, সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে, যা ইতিহাস তার সাক্ষ্য দেবে, কথা বলবে, ইতিহাস রচনা করবে। আর এই সেই ঘর যেটাকে সাজ ঘর বলা হয়, এখান থেকে নাটক হতো বোধ হয় না, যাত্রা ঠাত্রা। আচ্ছা, চলুন আপনার ঘরের দিকে। তো যদিও পুরনো অনেক কিছুই নেই, আর থাকারও কথা নয়, সব 200 বছর আগের ইতিহাসের পাতা অনেকটাই বদলে গেছে। তবুও যে স্মৃতিগুলো রয়েছে এখনও কিছু কিছু রয়ে গেছে, তাই তুলে ধরার চেষ্টা করছি। এই সে পুরনো সময়ের স্মৃতি, আর এই স্মৃতির ইতিহাস আজকে যাই বর্তমান, একদিন তা ইতিহাস হয়ে যাবে। আর তারই স্মৃতি একদিন পুরনো বইয়ের মলাটের পাতার মতো মিশে যাবে, আর খুঁজে পাওয়া যাবে। সেই দিনের সেই নকশি করা ঘরগুলা, বোধহয় এটার সন্দুক আছিল বোধহয়। সেই দিনের আর এই দিকের গুলা নতুন, কিন্তু সেই দিনের সেই স্মৃতিগুলা রয়ে গেছে কাঠের। কি নাম ছিল? চূড়ামণি পাল। তো এই যে বাড়ি, এই বাড়ি সেই দিনের আজ থেকে 150-200 বছর আগে, 150-200 বছর আগে না, 150-200 বছর আগের চূড়ামণি পাল চৌধুরী যে নামে যে বাড়ি পরিচয়, তারই আজকে বর্তমান। দুর্গাপূজা এখনো হয়, এখনো দুর্গাপূজা হয়। তো এ বাড়িতেও রয়েছে দুর্গাপুজোর সেই পরম্পরা, সেই দিন থেকে এখনো চলছে, এখনো চলে, প্রত্যেক বছরই পুজো হয়। আর ওইটা বোধহয় দিঘি পুষ্করণী।
ওই সিঁড়িগুলো এখনো রয়েছে সেই সময়ের। সেই মণ্ডপ, তো এগিয়ে যাচ্ছি মণ্ডপ ঘরের দিকে। বাহ, সুন্দর, একটু দূর থেকে নিয়ে। মানে পুজো মানে 150-200 বছর ধরে পূজা চলছে। আচ্ছা, আপনি যখন এতটুকু করেছেন তাহলে আচ্ছা, তাহলে আপনি কবিতা ও টবিতা লেখে শোনান একটা পুজো নিয়ে এই কবিতা। তো আর নিজের লেখা একটা কবিতা উনি শোনাতে চাইছেন, শুনি। দুর্গা পুজো। শারদীয়া পূজা এলো মন প্রাণ নিয়া, শাক বাজে ঢাক বাজে ভাজে বাঁশুড়িয়া, শিউল ফুলের গন্ধ ভরে আজ চারিদিকে, শরতেরই সোনা উপর নাচে বসুন্ধরা। চুপি চুপি রদ উঠেছে আজ চারিদিকে, জলমল করে আলো মানুষেরই চোখে। বেদাবেদ ভুলে সবাই মায়ের আগমনে, নতুন পোশাক পরে সবাই নাচে থাতা থুইয়া। ষষ্ঠী পূজা হয় যে শুরু মায়ের বদন দিয়া, সপ্তমীতে মায়ের হাসি জুড়ায় সবার জিয়া। অষ্টমীতে হয় জননী রূপে শতরূপা, নবমীতে নতুন সাজে সাজেন অপরূপা। দশমীতে শ্বশুর বাড়ি যাবেন শারদিয়া, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়া। তুমি ছাতা নিয়ে কোত্থেকে আসলে? কি নাম তোমার? নাম বলো, নাম বলো। নিকিতা পাল চৌধুরী। বাবা, খুব সুন্দর নাম তোমার। তোমার নামটা আমাকে দিয়ে দাও আর আমার নামটা হবে। হ্যাঁ, এখানে এসে পেয়ে গেলে আমি ছোট্ট বন্ধু নিকিতাকে, আর ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। আরে নিকিতা, পাপ্পা, আপনি বোধহয় নিকিতার মা। তো আপনাদের বাড়িতে অনেক স্মৃতি, অনেক কিছু পুরানা, যেগুলাই আজকে ইতিহাস। টাটা টাটা, বাই বাই, টাটা।